আরিফুল ইসলাম আদিব, প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে পারেন সেটা এনসিপির মুখ থেকে আমরা প্রথম শুনেছি। এটা কি প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো বার্তা ছিল যে এনসিপির মুখ দিয়েই তিনি তার এই ইচ্ছা প্রকাশ করবেন, নাকি এটা জাস্ট হয়ে গেছে? কেননা এনসিপি তো প্রধান উপদেষ্টার মুখপাত্র না। না, প্রধান উপদেষ্টার পদত্যাগের যে বিষয়টি দেখেন, গত যেদিন প্রথম আলোচনায় আসছে সেটি শুধু এনসিপির মুখ থেকেই নয়, বরঞ্চ এটি সেদিন যে ক্যাবিনেট মিটিং ছিল, উপদেষ্টা পরিষদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে তিনি এই প্রথম তার উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তার সেই বিষয়টি প্রকাশ করেন। কিন্তু উপদেষ্টা পরিষদরা যারা ছিলেন তারা হয়তো বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এটা নিজেদের মধ্যেই স্যারের সাথে কথা বলে এক ধরনের আলাপ আলোচনা করার চিন্তা করেছিলেন। কিন্তু আপনি যদি নিউজ দেখেন, সে নিউজে স্পষ্ট আছে যে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টার সাথে সে মিটিং করছেন, সেই মিটিংয়ে তিনি তার এই পদত্যাগের বিষয়গুলো করছেন। এটা শুধু এনসিপির সাথে না। চাপ দিয়ে নির্বাচন আদায় করলে তা নিয়ন্ত্রিত নির্বাচন হতে পারে এমন শঙ্কা করেছেন প্রধান উপদেষ্টা, আর তা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের পক্ষ থেকে এমন কথা কেউ কিন্তু বলেনি যে চাপ দিয়ে নির্বাচন আদায় করলে তার নিয়ন্ত্রিত নির্বাচন হতে পারে। এটা কি সরকারের তরফ থেকে বলা দরকার ছিল না? মানে নাহিদ ইসলাম যখন এমন কথা বলেন তখন সেটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে কিনা? না, এখানে আমরা গত 15 দিনে এবং অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি এবং অন্যান্য বিষয়, আমাদের বৃহত্তম দলের যে রাজনৈতিক আচরণ, যে রাজনৈতিক সংস্কৃতি তারা শুরু করেছে, সেটা সুস্পষ্ট। এখানে তারা আইন বিভাগ, বিচার বিভাগকে জিম্মি করার চেষ্টা করেছে। তারা গত 15 দিন আগে কিশোরগঞ্জে তাদের উপজেলা পর্যায়ে স্লোগান দিয়েছে, একটা এনসিপি দল ধরে ধরে জবাই করার স্লোগান দিয়েছে, জামাত জবাই করার স্লোগান দিয়েছে এবং অন্য অন্য আওয়ামী লীগেরও জবাই করার স্লোগান দিয়েছে। এটা তাদের একটা তৃণমূল পর্যায়ে, আমরা সেটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চেয়েছিলাম। কিন্তু এর পরপরই যখন আমরা দেখলাম তাদের সিনিয়র নেতৃবৃন্দ, তাদের দুদু ভাই কিংবা মির্জা আব্বাস ভাই এবং অন্য অন্যদের যে বক্তব্য, সেই বক্তব্যের সুরগুলো যে আমরা চাইলে পারবে বা পারবে না, নানা ধরনের বিষয়। এবং টক শোতেও তাদের এক নেত্রী এসে বলেছিলেন যে আমরা জাস্ট ফু দিলে অনেক কিছু হয়ে যাবে। ফলে এই যে তাদের বক্তব্য দেওয়া এবং সেটা মাঠে আপনার প্রয়োগ করা, এতে দ্বারা বোঝা যায় যে আইন শৃঙ্খলা কিংবা অন্য অন্য রাষ্ট্রের যে বিষয়গুলো, সেই স্বাধীন প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটির একটি সংশয় দেখা দিচ্ছে। ফলশ্রুতিতে যে নির্বাচিত নিয়ন্ত্রিত নির্বাচন এবং প্রি ডিসাইডেড ইলেকশনের দিকে যে এগিয়ে যাবে সেটি দৃশ্যমান। আপনি সুস্পষ্টভাবে দেখেন, বরিশালের মেয়রের জন্য তিনি আবেদন করলেন, সেটি খারিজ হয়ে গেল সাথে সাথে। কিন্তু একই সাথে ঢাকা দক্ষিণের সেই আদালতের যে রায় আমরা দেখলাম, যে সর্বশেষ যে 2 দিন আদালতে শুনানি চললো, সেই মুহূর্তে পুরো সুপ্রিম কোর্ট এরিয়া এবং একই সাথে নগর ভবন অবরুদ্ধ করে, সুপ্রিম কোর্ট এরিয়া পুরো অবরুদ্ধ করে 7 দিন ঢাকাবাসীকে অবরুদ্ধ রেখে রায় জোর করে আদায় না। ফলে এটি একটি নজিরবিহীন দৃষ্টান্ত করেছে। এনসিপি শুধু যমুনার সামনে করেনি, সেই এনসিপির উপর ঠান্ডা বাতাস না, এখানে এইটা আপনাদের ভুল ইন্টারপ্রিটেশন। কারণ সিটি কর্পোরেশন বর্তমানে হিটওয়েভ চলতেছে, হিটওয়েভের জায়গার থেকে শুধু এনসিপি নয়, যেদিন আমাদের বেগম ম্যাডাম দেশে ফিরছেন সেদিনও কিন্তু এয়ারপোর্ট রোডে সিটি কর্পোরেশন পক্ষ থেকে ঠান্ডা পানি একটু জানতে চাই, ইশরাক সমর্থকদের আন্দোলনে কি এরকম ঠান্ডা পানির ব্যবস্থা ছিল সিটি কর্পোরেশন থেকে? না, দ্বিতীয় দিন করেছে, এটা আসলে জানা নাই, এটা করেছে। ইশরাকের বাইরে তার যে প্রোগ্রাম, সেখানেও এই ঠান্ডা পানি করেছে। সিটি কর্পোরেশনের প্রোগ্রাম থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ফলশ্রুতিতে যেটা বলা হয় যে যমুনাকে অবরুদ্ধ, সেটা শুধু এনসিপি করেনি, সেটি অভ্যুত্থানের জায়গার থেকে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি স্টেপ নিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেখানে দেখেছি শুধু এনসিপি না, অপর অন্য অন্য সকল রাজনৈতিক দলগুলো কিন্তু সে আন্দোলনের সংহতি জানিয়েছেন। ফলে এটি একটি সামগ্রিক এবং দল এবং সাধারণ জনতার আন্দোলন ছিল। ফলশ্রুতিতে এই যে অবরুদ্ধ করা কিংবা আটকানো রাস্তাটা, এইটার যে অভিযোগ করা হয় সেই অভিযোগটি যথাযথ নয়।